অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষশাস্ত্র এটা অত্যন্ত প্রাচীন শাস্ত্র। আমরা প্রথম কথা হচ্ছে রাশি থেকে কারো জন্মকুণ্ডলী বিচার করা হয় না। মেন যে গল্প, মেন যে সূত্রপাত ভালো বা মন্দের, সেটা পুরোটাই জন্মকুণ্ডলী থেকে একমাত্র পাওয়া সম্ভব। হাতের রেখা থেকেও নয়, কারণ হাতের রেখা বছরে দুবার করে চেঞ্জ হয়। বেসিক্যালি শনি নেগেটিভ প্ল্যানেট, রাহু কেতু নেগেটিভ প্ল্যানেট, মঙ্গল অশুভ গ্রহ, এগুলো নেগেটিভ। আমি প্রচণ্ড হার্ডওয়ার্ক করছি, বাট একটা বাধা আসছে। এখানে অ্যাস্ট্রোলজি আমাকে হেল্প করবে। আমাদের উন্নতির জন্য আমাদের কর্ম করতে হবে। সেই উন্নতি ব্যাহত হচ্ছে, তার মানে আমার যে দশা চলছে, যে কোনো নবগ্রহের মধ্যে যে কোনো দশা হতে পারে, সেই দশার যদি প্রবলেম থাকে তো ওই ফেজে আমাদের সমস্যা হবে। জীবনে হঠাৎ করে চলতে চলতে কোনো সময় খারাপ সময়ের মুখোমুখি হওয়া, এটা কিন্তু আমাদের সকলের সাথেই হয়। অর্থাৎ খুব ভালো সময় যাচ্ছে, তারপর হঠাৎ করে সব কিছু খারাপ হয়ে যাচ্ছে। কোনো কাজ ঠিকমতো হচ্ছে না, বাড়ির সকলের সাথে হয়তো খারাপ ব্যবহার হয়ে যাচ্ছে, বন্ধুদের সাথে সম্পর্ক ঠিকমতো থাকছে না, যাদের সাথে অফিসে কলিগ যাদের সাথে থাকছেন তাদের সাথেও সম্পর্ক ঠিক যাচ্ছে না। অনেকেই কিন্তু বলেন হয়তো গ্রহের ফের হয়েছে বা কিছু খারাপ সময় যাচ্ছে। অনেক ক্ষেত্রেই কিন্তু অনেকেই তখন ভাবেন কোনো একজন অ্যাস্ট্রোলজার যে আমাকে হয়তো একটা সঠিক পথ দেখাতে পারতো বা সঠিক দিকে নিয়ে যেতে পারতো। সে সময়টার জন্য আমরা অপেক্ষা করি, বা ঠিকভাবে অ্যাস্ট্রোলজি কি বা অ্যাস্ট্রোলজি নিয়ে যদি আমরা কথা বলি তাহলেই কি আমরা ভালো থাকবো? তো সেক্ষেত্রে আজ আমাদের সাথে এই সমস্ত প্রশ্নের উত্তরের জন্য রয়েছেন স্টুডিওতে সৌরভবাবু। শ্রী সৌরভ রয়েছেন আজ আমাদের সাথে শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে। কথা বলবো আজ তার সাথে, জানবো অ্যাস্ট্রোলজি নিয়ে বিভিন্ন প্রশ্ন। অ্যাস্ট্রোলজি কি, কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে, খারাপ সময়কে কিভাবে ভালো মতো পরিবর্তন করা কি সম্ভব, একবারই কি জানা সম্ভব, কেমন যাবে বছর প্রত্যেকটা রাশির ক্ষেত্রে, সমস্ত কিছুর আলোচনা এবং অবশ্যই শনির সাড়ে সাথে নিয়েও আজ আমরা আলোচনা করব। আজ রয়েছেন স্টুডিওতে সৌরভবাবু। নমস্কার সৌরভ। নমস্কার আপনাকেও, নমস্কার সমস্ত দর্শক যারা যারা অনুষ্ঠানটা দেখছেন বা পরবর্তী সময় দেখবেন। যারা শ্রী সৌরভবাবুর সাথে কথা বলতে চাইছেন পার্সোনালিও, তাদের জন্য অবশ্যই নিচে হেল্পলাইন নম্বর রয়েছে, তার সমস্ত ডিটেলস রয়েছে, তা তো আপনারা কথা বলতে পারবেনই। তার আগে আজ আমরা একটু কথা বলি সৌরভবাবুর একদম সাথে। একদম। কেমন আছেন আগে শুনি। বেশ ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছি। আচ্ছা, অ্যাস্ট্রোলজি কি যদি জানতে চাই আপনার কাছ থেকে? অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষশাস্ত্র এটা অত্যন্ত প্রাচীন শাস্ত্র। হুম। 10,500 বছরেরও বেশি প্রাচীন শাস্ত্র। হুম। জ্যোতিষশাস্ত্র কোনো মিথ বা কোনো মিথ্যাচার, কোনো মেডিকেল, কোনো বশীকরণ, কোনো হোমযজ্ঞ, কোনো পাইয়ে দেওয়ার অ্যাস্ট্রোলজি মানে এটা করুন তাহলে এটা হয়ে হুম। যাবে, হুম। হুম। বা ওটা করুন তাহলে এটা হয়ে যাবে, এটা করুন ওটা করুনের বাইরে গিয়ে অ্যাস্ট্রোলজি। এবং অ্যাস্ট্রোলজি সব থেকে বেশি আমাদের প্রারব্ধ ফল। কীরকম প্রারব্ধ ফল? একটা সময় পৃথিবীতে বহু ছেলেমেয়ের জন্ম নিচ্ছে, হুম। হচ্ছে রাইট? হুম। তো দেখা যায় যে প্রতি 4 মিনিট অন্তর অন্তর প্রায় 100-র উপরে ছেলেমেয়ে জন্ম নেয় হুম। আমাদের ভারতবর্ষের নিরিখে। হুম। এবার প্রত্যেকের জন্মকুণ্ডলী একই সময়ে জন্ম নেওয়ার পরেও প্রত্যেকের জন্মকুণ্ডলীগুলো আলাদা আলাদা। হুম। কেউ ভালো সোসাইটিতে জন্ম নিচ্ছে, কেউ একটু ডাউন টু আর্থ সোসাইটিতে জন্ম নিচ্ছে, কেউ সুস্থভাবে জন্ম নিচ্ছে, হুম। কেউ অসুস্থভাবে জন্ম নিচ্ছে। সব কিছুই তার প্রারব্ধ কর্মফল। এই কর্মফল এবং বর্তমান চলা তার গতি প্রকৃতির উপরে ডিপেন্ড করে, নির্ভর করে তার জন্মকুণ্ডলী। এবং সেই জন্মকুণ্ডলীটা বিচার করাটাই একজন জ্যোতিষী বা একজন অ্যাস্ট্রোলজারের কাজ। এবং সেখান থেকেই তার ভবিষ্যৎ, তার রূপরেখা, সে জীবনে কি হতে পারে বা কি হতে চলছে, তার ভবিষ্যৎ কেমন গেছে বা বর্তমান কেমন যাচ্ছে, এই সমস্ত কিছু নির্ভর করবে তার কর্মফল এবং তার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে। আচ্ছা দেখুন, অনেক ক্ষেত্রে হয়তো কোনো ছোট, যদি বলি যে কোনো বাচ্চা, তার হয়তো অনেক কিছু খারাপ যাচ্ছে, হুম। সেক্ষেত্রে তার কর্মফলটা সে কী করে পাচ্ছে? কারণ তার জীবনটা তো সম্পূর্ণভাবে শুরুই হয়নি। ধরুন ৫ বছর, ৬ বছর, ১০ বছর। সে ১০ বছর জীবন অতিবাহিত। সেক্ষেত্রে সে একদম কর্মফলটা কী করে পাবে? একদম। আমি মাত্র আপনাকে বললাম যে অনেক বাচ্চা জন্ম নিচ্ছে, হুম। হুম। কেউ হুম। সুস্থ হয়ে কেউ অসুস্থ হয়ে, হুম। হাডে ফুটো বা হুম। হুম। বিকলাঙ্গ। হুম। তাহলে কেন? সে তো একদিনে তার হাডে ফুটো বা একদিনে সেরকম কোনো কর্মফল খারাপ করেনি। অবশ্যই। আমাদের প্রারব্ধ কর্ম মানে আমাদের পূর্বজন্মের কর্মফল। হুম। হুম। আজকে আমি যা করব তা আমাকে এই জন্ম ভোগ করতে হবে, আমার জেনারেশনকে ভোগ করতে হবে, সেটা পরবর্তী জন্ম ভোগ করতে হবে। আমি ভালো করলে ভালো পাবো, খারাপ করলে খারাপ পাবো। আপনি খুব ভালো করে যদি চিন্তা করে দেখেন, দেখবেন যে ভালো ভালো সোসাইটিতে হুম। বা নামকরা ফ্যামিলিতে ভালো ভালো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো ভালো ছেলে মেয়েদেরই জন্ম হয়, যারা হুম। লাইফে খুব ভালো শাইন করতে পারে হুম। ম্যাক্সিমাম ক্ষেত্রে। হুম। আর যারা একটু নেগেটিভ ফ্যামিলি রয়েছে বা যারা সত্যি
দারিদ্রতার মধ্যে দিয়ে বাস করে, তাদের সন্তানরা সেই প্রায় অলমোস্ট ওই লেভেলেরই তাদের ধারা বহন করে। সবই তার কর্মফল। একটা ভালো সন্তান তার যেই গর্ভে জন্ম নিল, সে মা বা বাবারও সে পূর্বজন্মের কর্মফল, যে এত ভালো সন্তান, সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, তাকে সে জন্ম দিয়েছে। সব কিছু আমাদের পূর্বজন্মের কর্মফল হিসাবে নির্ণয় হয়। কারণ একদিনে যে ছোট বাচ্চা যে একদিনে তার হাটে ফুটো হলো বা বিকলাঙ্গ হলো, সে তো কোনো পাপ করেনি, তাহলে কি করে হলো? তার পূর্বজন্মের কর্মফল। আমাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী আমরা যা দেখি পুরোটাই আমাদের প্রারব্ধ কর্মফল। ভালো হলে সেটা ভালো কর্ম, খারাপ হলে সেটা খারাপ কর্ম। আচ্ছা, অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জন্মকুণ্ডলী বিচার হুম। বা যদি বলি রাশি বিচার হুম। অনেক ক্ষেত্রে হয় মুন সাইন দেখে বা সানশাইন দেখে। কোনটাকে আমরা বিশ্বাস করব? আমরা প্রথম কথা হচ্ছে, রাশি থেকে কারো জন্মকুণ্ডলী বিচার করা হয় না, ঠিক আছে? জন্মকুণ্ডলী বিচার করা হয় লগ্ন থেকে। রাশি প্রত্যেকের আলাদা আলাদা হতে পারে, হতেই পারে, বা এরকম হতে পারে যে একটা রাশির বহু ছেলে মেয়ে রয়েছে, তো তাদের ইকুয়াল তো সব কিছু সেম হতে পারে না। বাট আপনি যখন লগ্ন দিয়ে বিচার করবেন, ভাবচক্র দিয়ে বিচার করবেন, নবাংশ চার্ট দিয়ে বিচার করবেন, তো টিউনস বেবির ক্ষেত্রেও সেটা আলাদা হয়। কারোর সাথে কারো কোনো মিল হয় না। ওই যে বললাম, কর্মফলের উপরে দাঁড়িয়ে আমাদের জন্মকুণ্ডলীগুলো তৈরি হয়। আচ্ছা, আমরা যখন বছরের শুরু হয়, বছরের শুরুর ক্ষেত্রে দেখবেন আমরা এখন তো মোবাইলের যুগ, তো যদি বলি টিভির ক্ষেত্রে বা ম্যাগাজিনের ক্ষেত্রে বা মোবাইলের ক্ষেত্রে 2025 কেমন যাবে তার একটা আগাম বার্তা বা আগাম সেটা কি দেওয়া সম্ভব যেহেতু ব্যবসা, এক রাশির বিজনেস। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল ফলো করেন বা যারা যারা দেখছেন তারা যদি ফলো করেন, আমি সাপ্তাহিক রাশিফল দিই, এবং রাশিফলের শুরুতেই আমি বলে রাখি যে এই রাশিফল ওভারঅল আলোচনা। তো ডেপথ আলোচনার জন্য প্রত্যেকের জন্মকুণ্ডলী শেষ কথা বলবে। এবার ধরুন আমি এই বছর আলোচনা করলাম কি বাকি 6টা মাস পড়ে আছে, মেষ রাশির এই হবে, ভালো বা মন্দ যেটা আমি বলি না কেন, এবার তার মানে প্রত্যেকটা মেষের ভালো বা মন্দ তো হবে না, রাইট? তো এটা ডেপথ উত্তর, এটার সঠিক উত্তর যে এটাই হবে বা এটা হবে না, সেটা একমাত্র জন্মকুণ্ডলী থেকে পাওয়া সম্ভব। বাট লোকে মিসগাইড হয়, লোকে এই ধরনের জিনিসগুলো দেখতে আকৃষ্ট বেশি হয়, যে আমার তো মেষ রাশি, আমার তো সব খারাপ, সাড়ে সাথে চলছে, বা আমার তো বৃষ রাশি, আমার তখন খুব ভালো যাবে, বা আমার তো মকর রাশি, আমার সাড়ে সাথে কেটে গেছে, খুব ভালো যাবে। আসলে তা নয়। মেইন যে স্টোরি, মেইন যে গল্প, মেইন যে সূত্রপাত ভালো বা মন্দের, সেটা পুরোটাই জন্মকুণ্ডলী থেকে একমাত্র পাওয়া সম্ভব, হাতে রেখা থেকেও নয়। কারণ হাতের রেখা বছরে 2বার করে চেঞ্জ হয়। তাই একদম তাই। আজকে যদি আপনি হাতে ছবি তুলে রাখেন, 6 মাস পরে দেখবেন অনেক রেখা সরে গেছে। মানে এটাই, এটা সত্যিকারের সম্ভব হাতের রেখা? হ্যাঁ, যারা যারা দেখছেন বা আপনিও করবেন, একটা ছবি তুলে রাখুন হাতে, 6 মাস পরে দেখুন রেখা সরে যাবে, সরতে বাধ্য। মানে রেখারও পরিবর্তন হয় হাতের? ডেফিনেটলি রেখার এটা পরিবর্তন প্রতি হয়। বছর সবার? বছরে 2বার, প্রত্যেকের বড় ছোট সকলের সবার, ক্ষেত্রে? প্রত্যেকের হয়, আচ্ছা। প্রত্যেকের হয়। বাট আমাদের জন্মকুণ্ডলী যেটা আমরা জন্ম নিয়েছি, সেটা হুম। কখনোই চেঞ্জ হবে না। তো ওটার বিচার হচ্ছে অ্যাকুরেট হয়, সব আচ্ছা, থেকে অ্যাকুরেট। জন্মকুণ্ডলীর ক্ষেত্রে ধরুন কেউ হয়তো অ্যাকিউরেট, যেমন যেমন আমি বলছি যে ধরুন আমাদের দাদুদের সময় মানে বাবাদের সময় হয়তো অনেক ক্ষেত্রেই আছে, আবার অনেক ক্ষেত্রে নেই হয়তো, কারণ দেশভাগের একটা ব্যাপার ছিল, অনেক ব্যাপার। তো সেক্ষেত্রে ধরুন জন্মকুণ্ডলী পাওয়া যাচ্ছে না, সে কবে জন্মেছে জানে, কিন্তু কোন সময় বা এক্স্যাক্ট টাইমিংটা সে জানে না, তো সেক্ষেত্রে কি করে বিচার করবেন? তার অ্যাকুরেট বিচার তো হবে না সেক্ষেত্রে, কি করে সম্ভব? এখন আপনি লোকের মন রাখার জন্য বা আপনি ভুলভাবে পয়সা রোজগার করার জন্য যা খুশি বলে দিলেন, বাট সেটা তো অ্যাস্ট্রোলজি নয়, তাই না? আপনাকে অ্যাস্ট্রোলজিতে কিছু তথ্য দরকার হবে। আপনি যদি সঠিক জন্ম তারিখ, জন্ম সময় প্রোভাইড করেন, আর সেই অ্যাস্ট্রোলজির যদি প্রকৃত জ্ঞান থাকে, প্রকৃত জ্ঞান মানে, হ্যাঁ, 3 মাসে জ্যোতিষ হওয়ার জ্ঞানের কথা আমি বলছি না, তা 3 মাসে 6 মাসে জ্যোতিষ হওয়া যায় না, আমি 7 বছর পড়াশোনা করে কিছু শিখতে পাইনি, আজও প্রতিদিন পড়তে হয়। যারা আমাকে কাছ থেকে চেনে তারা জানে। তো যাই হোক, তো ওই 2 মাস 3 মাসে তো জ্যোতিষ হওয়া যায় না। তো যারা অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজার, তো তাদের কাছে যদি যাওয়া যায়, তারা আপনার A to Z বলে দেবে যে কোথায় আপনি ভুল করেছেন বা করছেন, এই জন্য আপনাকে কী পানিশমেন্ট হতে হবে, আর কোথায় আপনি ঠিক করেছেন বা করছেন যার জন্য আপনার বেনিফিট হতে হবে। এটি অ্যাস্ট্রোলজি। আচ্ছা, কুষ্টি বিচারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে রাশি লগ্ন দেওয়া, জন্মকুণ্ডলী দেওয়া, জন্মছক দেওয়া, কোন বছরে কোনটা হবে সেটা দেওয়া, এবং কোনটা খারাপ, কোনটা কোনটা ধারণ, কোনটা ধারণ নয়। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন, অনেক ক্ষেত্রে অনেকে বলে যে স্টোন ধারণ করে কিছু হওয়া সম্ভব নয়, আবার অনেক ক্ষেত্রে স্টোন ধারণ করে কাজ হয়। সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজারের দোষ যে স্টোনটা ঠিকমতো দিতে পারেনি, নাকি যে ধারণ করেছে তার দোষ যে সে ঠিকমতো বলতে পারেনি?
দেখুন, কেউ তো এমনিতে পাথর পড়বে না। হুম হুম আজকে হুম আমার মনে হলো আমি একটা পাথর কিনে নিয়ে পড়লাম, তা তো হতে পারে না। ভুল প্রেডিকশন হতে পারে অ্যাস্ট্রোলজারের যে ওই পাথরটার দরকার নেই, হুম বা পাথর নকল। কারণ আজকের ডেটে মার্কেটে 90% পাথর হচ্ছে ট্রিটেড পাথর, হুম মানে সেগুলো প্রাকৃতিকভাবে আসা পাথর নয়, সব ল্যাব মেড পাথর হয়ে যায়। তো সেগুলো পড়লে কখনোই কাজ দেবে না। হুম আর সায়েন্টিফিকলি কী থাকে, স্টোনের মধ্যে ম্যালিকিউলস থাকে যেগুলো সূর্যের রে দ্বারা আমাদের ব্লাড সার্কুলেশনে যায় এবং আমাদের পঞ্চতত্ত্ব অ্যাক্টিভ হয়। হুম তো পাথরের কাজ প্রচণ্ড, কিন্তু এই পাথরটা আদৌ আপনার দরকার কিনা এটা ফার্স্ট। সেকেন্ড, আপনি যে পাথরটা পড়ছেন সে তার কোয়ালিটি ঠিক কিনা। যদি ঠিক থাকে তো ডেফিনেটলি আপনাকে কাজ দেবে, ডেফিনেটলি কাজ দেবে। আর অরিজিনাল পাথর অবভিয়াসলি কস্টলি হয়, হুম। অবভিয়াসলি কস্টলি হয়। মানে যেটা ন্যাচারাল। হ্যাঁ, কস্টলি হয়। আর এবং যেটা ন্যাচারাল স্টোন, ওটা দেখতে কিন্তু সুন্দর হবে না। হুম, ম্যাজেস্টন দেখতে হ্যাঁ, খারাপ। সুন্দর হবে না। আর যেগুলো ল্যাব মেড খুব সুন্দর হবে, আপনাকে সহজেই সেটা আকৃষ্ট করবে। আর যেটা একদম জেনুইন স্টোন, সেটা কখনোই ওর হিসেবে সুন্দর হবে না। এই হুম। আচ্ছা, যে প্রশ্নটা আমি প্রথমে করলাম যে হুম অনেক ক্ষেত্রে হয়ে যায় জন্ম কুণ্ডলিতে যদি হয় যে ধরুন কারোর মেষ রাশি, হুম আবার ধরুন সানশাইন মুনশাইন যেটা বলছি, হুম সেক্ষেত্রে তার ধনু রাশি, হুম আমরা কি বিশ্বাস করব? আমরা ডেট অফ বার্থ টাইমটাকে বিশ্বাস করব। যেটা বা টাইম ধরে যেটা হবে সেটাই। এক্স্যাক্টলি তাহলে তাই। সেক্ষেত্রে তো সানশাইন মুনশাইনে হয়। আমরা যখন চন্দ্র রাশি, ওটা হয় ডেট অফ বার্থ যখন আমরা ক্যালকুলেশন করি। হুম হুম আর ডিগ্রি আসে ক্যালকুলেশন থেকে। আগেকার দিনে হাতে লিখে হতো, হুম তো হাতে লিখে করলে একটা কুষ্টি বানাতে 15 দিন সময় লাগবে। হুম আজকের এই কমার্শিয়াল ডেটে না এত টাইম অ্যাস্ট্রোলজারের আছে, না ক্লায়েন্টের টাইম আছে, হুম রাইট? হুম তো সেই জায়গায় সফটওয়্যার এসছে। আবার সফটওয়্যার বলতে মোবাইলের সফটওয়্যার নয় কিন্তু, হুম মোবাইলের সফটওয়্যারগুলো ফেক। হুম ঠিক আছে, 90% ওগুলো আপনাকে ভুল দেখাবে। তো যে অ্যাস্ট্রোলজার তার কাছে সঠিক সফটওয়্যার থাকবেই। আপনি যখন সেই সফটওয়্যারে মারলেন, আপনার ডিটেলসগুলো বেরিয়ে গেল। হুম সেখান থেকে এবার আলোচনা, এবার আলোচনাটা তার উপরে ডিপেন্ড করবে যে সে যদি সঠিক জ্যোতিষ জানে তো জ্যোতিষ সঠিক আলোচনা করবে, যদি ভুল জানে তাহলে আপনাকে মাঙ্গলিক কালসর্প বলে বাড়ি পাঠিয়ে দেবে। এই হুম। আচ্ছা, সৌরবাবু, একটা প্রশ্ন করি, যেটা আমার কেন, এটা অনেকের ক্ষেত্রেই হয়। হুম সে সকলে প্রথমে ভয় পেয়ে যায় কোন গ্রহ থেকে আমাদের ভয় পাওয়া উচিত, এটা আমি আগে কোনো কোনো আপনাকে। গ্রহ থেকে নয়, কোন গ্রহ থেকে নয়? একদম নয়। কারণ কি, আজকে ধরুন আমার শনি খারাপ, আপনার শনি ভালো, হুম ঠিক আছে? হুম তা আমি শনিকে নিয়ে ভয় পাবো, আপনি শনিকে নিয়ে খুশি থাকবেন, কারণ শনি আপনার পাওয়ারফুল। হুম এবার বেসিক্যালি লোকে শনিকে নিয়ে ভয় পায়, রাহুকে নিয়ে ভয় পায়, মঙ্গলকে নিয়ে ভয় পায়। এবার এটা ডিপেন্ড করবে চার্টের গতি প্রকৃতির উপরে। বেসিক্যালি শনি নেগেটিভ প্ল্যানেট, রাহু কেতু নেগেটিভ প্ল্যানেট, হুম মঙ্গল অশুভ গ্রহ, এগুলো নেগেটিভ। কিন্তু এবার চার্টে যদি আপনার শনি ভালো থাকে, ঠিক আছে, বা রাহু ভালো থাকে, বা কেতু ভালো থাকে, তাহলে সে কি আপনাকে নেগেটিভ ফল দেবে? দেবে হুম না। আবার ঠিক তার উল্টোটা, বৃহস্পতি মানে আমরা ভালো শুনেছি, শুক্র মানে আমরা ভালো হুম শুনেছি, রবি মানে আমরা ভালো শুনেছি, চন্দ্র মানে আমরা ভালো শুনেছি। বাট এটা যদি কারো চার্টে খারাপ থাকে, তাহলে কি সেই গ্রহগুলো তাকে ভালো দেবে? হুম দেবে না, উল্টে খারাপ দেবে। আপনি জানেন ক্যান্সার কোন প্ল্যানেট থেকে আসে? হুম। বৃহস্পতি থেকে। আচ্ছা। জন্মকুণ্ডলিতে নেগেটিভ বৃহস্পতি একটা ছোট্ট ব্রণকে ঘা থেকে ক্যান্সার করে দেয়। পেটের সমস্যা, আলসার, এগুলো কারা দেখে? বৃহস্পতি দেখে। হুম আজকাল অল্প বয়সের সব নিউলি ম্যারিড যারা মেয়েরা রয়েছেন, 2 বছর 4 বছর বিয়ে হয়েছে, তাদের তাদের সন্তান কনসিভ করতে প্রবলেম হচ্ছে, হুম তারা হুম হুম, আইভিএফ এখন খুব করছেন। এটা হচ্ছে হ্যাঁ, একদম। কনসিভ করতে প্রবলেম হচ্ছে তাদের। কেন হচ্ছে? শুক্রের জন্য হচ্ছে। শুক্র দুইভাবে খারাপ হয়। কিভাবে খারাপ হয়? একটা জন্মকালীন খারাপ, হুম, আরেকটা আমরা খারাপ করছি। কিভাবে খারাপ করছি? কিভাবে? আমরা নেশা করছি, হুম আমাদের একাধিক বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, হুম হুম হুম। আমরা উল্টোপাল্টা জিনিস খাচ্ছি। তো অবভিয়াসলি শুক্র খারাপ হবে। আর শুক্র খারাপ হলে আইভিএফ করুন, আপনি যেইটাই করুন না কেন, কখনোই সন্তান হওয়াটা পসিবল নয়। তো শুক্রকে ভালো করতে গেলে কি করতে হবে? তার জন্মকুণ্ডলিতে শুক্রকে ভালো করতে গেলে দেখে নিতে হবে শুক্রের কী পজিশন, হুম শুক্র কার নক্ষত্রে বসে আছে, শুক্র কত ডিগ্রি নিয়ে বসে আছে, শুক্রের উপরে ওই জন্মকুণ্ডলীর কোনো অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে কি না, তার উপর অ্যাকচুয়াল প্রতিকার বা প্রতিবিধানটা আসে। এমনি মূলত মহাদেবের পুজো করা, শুক্রবার করে নিরামিষ খাওয়া, সাদা জিনিস বেশি ধারণ করা, এই ধরনের জিনিসগুলো করলে ভালো। শুক্রর কথা শুনে একটা মনে হলো, হুম অনেকে আমরা থাম ফিঙ্গারে রিং হুম হুম পরি, হুম। শুক্র ভালো হবে। আমি পড়েছি একটা, হ্যাঁ আমি আপনি, কিন্তু আমি এমনি পড়েছি, আমি হ্যাঁ ঠিক জানি হ্যাঁ, না আমি। শুক্র ভালো হবে, হ্যাঁ। ভাগ্য ভালো হবে। কিছুদিন আগে একটা আমি জিনিস দেখলাম, হাতের রিং, হাতের আমাদের রিং ফিঙ্গারে একটা কচ্ছপের আংটি পরা, হুম হুম এতে হুম নাকি পয়সা হয়। তো সত্যি যারা যারা পড়েছে তাদের পয়সা হয়েছে? এগুলো একটা মিথ। হুম অনেকে আজকাল ব্রেসলেট পরে। হুম 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 অ্যাকচুয়ালি সমস্যাটা হয়ে গেছে, করোনার পর অনেকের কাজকর্ম চলে গেছে। হুম হুম, ইউটিউব দেখে, দুটো জ্যোতিষীর বই পড়ে,
আজকে তো অ্যান্ড্রয়েড ফোন থাকলেই সবাই অ্যাস্ট্রোলজার হয়ে যাচ্ছে, তো যে যার মতন ভাষণ দিচ্ছে, বাট এগুলো অ্যাস্ট্রোলজি নয়, টোটকা দিচ্ছে। কীরকম টোটকা? আপনি আপনার বাড়িতে শুকনো লঙ্কা পোড়ান, হুম। আপনি আপনার বাড়িতে আমি এটা অবশ্য করুন, এটা করতাম, জানেন তো আমার কাছে আপনি ছিল। আপনি আমি ভেবেছিলাম। আপনি আপনার বাড়িতে এটা করুন, হুম, হুম, হুম। কর্পূর রাখুন, প্রচুর পয়সা আসবে, শত্রু দমন হবে। তো এই জিনিসগুলো না আমাদের বাঙালিরা আমরা প্র্যাকটিক্যালটা আজকাল কোথাও না কোথাও কমে যাচ্ছি। তো এগুলো বিশ্বাস করি। আজকে আমার রোজগার যদি ৳১ হয়, আমি রোজগারটাকে কি করে বাড়াতে পারি? কি উত্তর হতে পারে? কাজ পরিশ্রম। করে, পরিশ্রম, পরিশ্রম। অবশ্যই। শুকনো লঙ্কা পোড়ালে বা বাড়িতে ফিটকারি দিলে কি করে আমার রোজগার বাড়বে? কর্ম করলেই কেষ্ট পাবে, কর্ম করো কেষ্ট পাবে, একদম। আমি কর্ম করছি, হুম, হুম, আমি প্রচণ্ড হার্ডওয়ার্ক করছি, বাট একটা বাধা আসছে। হুম, হুম। এখানে অ্যাস্ট্রোলজি আমাকে হেল্প করবে, ডেফিনিটলি হেল্প করবে। কিন্তু আমি বাড়িতে বসে আছি, কেউ একজন বলেছে, কোনো শাস্ত্রীজি, কোনো পণ্ডিতজি বা যে কেউ, যে শুকনো লঙ্কা পোড়ালে কিন্তু পয়সা হবে, বা শনিবার এই উপাচারটা করলে বা এই টোটকাটা করলে বা এই টোনা টোটকা করলে পয়সা হবে। ওর সাথে অ্যাস্ট্রোলজি কোনো সম্পর্কই নেই। অ্যাস্ট্রোলজি সায়েন্স, এটা বুঝতে হবে আপনাকে, হুম। পিওর সায়েন্স। আমরা যখন একটা জন্মকুণ্ডলী অ্যানালিসিস করি না, আমরা তো তাকে চিনি না। আমি প্রেডিকশন করি, লোকজন বলে হ্যাঁ ঠিক ঠিক ঠিক, কী করবো দাদা, কী করবো সৌরভদা, বা ইত্যাদি হুম, ইত্যাদি। হুম। এটা আমি কী করে বললাম? পুরোটাই তার জন্মকুণ্ডলী দেখে, রাইট? 15 বছর হয়ে গেলো এই প্রফেশনে আমার। হুম। আমার বয়স যখন 24 বছর, তখন থেকে প্রফেশনে আছি আমি। আচ্ছা, আপনি কোথায় পড়াশোনা করেছেন? এটা একটু শুনি, এটা শেষ তারপর করে নিই। আমরা একটু। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটা শেষ করে আমরা ওই আপনার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসছি। তো তার মানে এখানে যে জিস্টগুলো আছে, আপনাকে জিস্টগুলো বুঝতে হবে। হুম, যদি হুম, জিস্ট আপনি বুঝতে না পারেন, হুম, তাহলে কখনোই আপনাকে অ্যাস্ট্রোলজি হেল্প করবে না। তো আপনাদের কাছে অনুরোধ, যারা টোনা টোটকায় ভরসা করেন, এটা করবেন না। এখানে ২-১টা তুক্কা লাগতেই পারে। হুম, অনেকের ক্ষেত্রে ২-১টা তুক্কা তো লেগেই যায়, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা প্রসেস না। আমাদের উন্নতির জন্য আমাদের কর্ম করতে হবে। সে উন্নতি ব্যাহত হচ্ছে, তার মানে আমার যে দশা চলছে, দশা শনির হতে পারে, রবির হতে পারে, চন্দ্রের হতে পারে, বৃহস্পতির হতে পারে, যে কোনো নবগ্রহের মধ্যে যে কোনো দশা হতে পারে। সেই দশার যদি প্রবলেম থাকে, তো ওই ফেজে আমাদের সমস্যা হবে। আপনার প্রশ্ন ছিল আমার পড়াশোনা কোথায়? হুম, হুম, হুম। আমি ৭ বছর পড়াশোনা করেছি দাকসাতে, দাকসা ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, যেটা কলকাতা শ্যামবাজার অবস্থিত। তো তারপরে এখনও পড়াশোনা করতে হয়, কারণ এটা আচ্ছা। এত বড় সাবজেক্ট। কারণ আপনার চার্ট আলাদা, আমার আলাদা, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা। হুম, হুম, হুম। দেখুন না, টিউনস বেবি জন্ম নিচ্ছে তো হ্যাঁ, একদম। একই টাইমে, হুম। একই ফ্যামিলিতে, হয়তো ৫ সেকেন্ড, ৫ মিনিট ৭ মিনিট হ্যাঁ, ছোট। এর বেশি হুম, তো নয়। তারপরে দুজন দু মেরুর হচ্ছে হুম, কেন? তার প্রারব্ধ কর্মফল। হুম, যে পূর্বজন্মে ভালো কর্মফল করেছে, তার চার্ট ভালো হয়েছে। যে খারাপ কর্ম করেছে, তার চার্ট খারাপ হয়েছে। তারপরে ক্যালকুলেশন হয়। এই যে ৫ মিনিটে ডিফারেন্টে যে জন্ম নিচ্ছে দুটো বাচ্চা, কিন্তু দুজনের হাতে রেখাও আলাদা হবে। ৬ মাস পর রেখাগুলো চেঞ্জ হবে আলাদা আলাদাভাবেই। তাদের জন্মকুণ্ডলীর যে প্যারামিটার, যে ডিগ্রি, সেগুলো সব আলাদা হবে। তো অ্যাস্ট্রোলজিটা পুরোটাই সায়েন্সের উপরে ডিপেন্ড করে, আর ডেফিনেটলি আধ্যাত্মিকতার উপরে, স্পিরিচুয়ালিটির উপরে ডিপেন্ড তো করেই। তাহলে অ্যাস্ট্রোলজির সাথে হাত দেখার বা হাতের রেখা দেখার কোনো মিল নেই, কারণ যেহেতু বলছেন আপনি ৬ মাস পর পর ৬ চেঞ্জ মাস পর হয়। পর চেঞ্জ হয় হাতের রেখা, ওই ৬ মাস, বছরে ২ বার করে আপনি যদি অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নেন, তো ৬ মাস পর পরই তো আপনাকে হাতটা দেখাবেন কী আছে। হুম, যে আপনার চার্টে বৃহস্পতি ভালো, আপনার হাতেও এই মুহূর্তে বৃহস্পতির কী পজিশন, হাত দেখার দরকার ডেফিনেটলি আছে, আমি না বলবো না। কিন্তু রেখা ৬ মাস পর পর চেঞ্জ হয়। হুম, আমি যেটা মনে করি, প্রত্যেককে বছরে ২ বার করে অ্যাস্ট্রোলজার দেখানো উচিত। সেম অ্যাস্ট্রোলজার কিন্তু, মানে যাকে ভরসা করবে লোক, আপনারা যাদেরকে ভরসা করবেন, ফিক্স লোককে ভরসা করুন। হুম, আজকে একে দেখালাম, কালকে আরেকজনকে দেখালাম, পরশুদিন আরেকজনকে দেখালাম, এটা নয়। যারা ফিক্স, তাদেরকে ভরসা করাটা আমার মনে হয় উচিত। আমি এটা কোনো একটা জায়গায় শুনেছিলাম, হুম, অনেকদিন আগেকারই হুম, ঘটনা বলছি। হুম, হাত সবাইকে দেখাবে না, ভাগ্য চুরি করে। হুম। ভাগ্য চুরি কি হয়? কোনোদিনও হয় না, আমি মানি না এগুলো। কী করে ভাগ্য চুরি হবে? হুম, ওটাই। আমি যেটা লিখে এসেছি, সেটা কী করে চুরি হতে পারে? হুম, হাত দেখালে না আমার পজিটিভনেস কিছু বাড়বে, না নেগেটিভনেস কিছু আসবে। তো হাত আমরা দেখাতেই পারি। এবার সমস্যাটা কোথায়? ভুল কিছু তথ্য হয়তো দিয়ে দিল, তাই না? যে আপনার তো জীবন বরবাদ, হুম, তখন একটা সমস্যা হয়ে যায়। তো যাকেই দেখানো উচিত, ভালো কাউকে দেখানো উচিত। আর ভালো কাউকে মানে তো যার পড়াশোনাটা থাকবে। এখন আমার বয়স ৭০ বছর, আমি সারা জীবন কিছু করতে পারিনি। ৫০ বছর বয়সে কি অ্যাস্ট্রোলজার হয়েছি? গলার মধ্যে ৮-১০টা মালা পরেছি, হুম, শালু হুম, কাপড় পরেছি, কপালে বড় বড় তিলক, তাহলেই কি আমি বড় অ্যাস্ট্রোলজার? কখনোই নয়। আমার এডুকেশনটা ঠিক থাকতে হবে অ্যাস্ট্রোলজি নিয়ে, এবং ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে ভালো মনের মানুষ হওয়ার দরকার আছে। হুম, রাত্রি ২টোর সময় লোকে ফোন করে আমায় পায়, ডেফিনেটলি পায়। কারণ আমি মনে করি এই প্রফেশনটা এরকম একটা প্রফেশন, যেখানে আপনি যত বেশি লোকের মধ্যে কানেক্ট হবেন, হুম, হুম, তত আপনার জন্যও ভালো, আপনার ক্লায়েন্টের জন্যও ভালো। আপনার জন্য ভালো কোথায়? লোকে আপনাকে বুঝবে, আপনাকে ট্রাস্ট করবে। হুম, ক্লায়েন্টের জন্য ভালো কোথায়? তার সুযোগ সুবিধাতে, সময়ে অসময়ে আপনি সবসময় অ্যাভেলেবল পাবেন, হুম, রাইট? হুম, তো দুক্ষেত্রেই সুবিধা আছে। হুম, অবশ্যই। যারা সৌরভবাবুর সাথে কথা বলে নিজেরা পার্সোনালভাবে কথা বলতে চাইছেন, যারা দেখাতে চাইছেন, উনি কিন্তু নর্থ বেঙ্গলের
নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গাতে উনি কিন্তু থাকেন, সারা মাস কিন্তু ওনাকে আপনারা পাবেন। এবং যেমনটা উনি বললেন, রাত্রি 2:30টার সময়ও কোনো যদি আপনার অসুবিধা হয়, কোনো যদি জিজ্ঞাসা থাকে, তো আপনারা করতে পারেন। এবং এখন তো সুবিধে রয়েছে, হোয়াটসঅ্যাপ তো সেটা পুরনো রয়েছেই। ক্লায়েন্টদের জন্য, হ্যাঁ, সেটা পুরনো যারা আমার ক্লায়েন্টদের জন্য। পুরনো ক্লায়েন্ট তাদেরই জন্য সেটা। এবং যারা নতুনভাবে ওনার সাথে কথা বলতে চাইছেন, নিচে তো হেল্পলাইন নম্বর আছেই, ওনার নামটা আপনারা জানেন। এবং পরবর্তীতে আমরা আরও আচ্ছা, কিছু জানবো। হেল্পলাইন নাম্বারটা কিন্তু বুকিং নাম্বার, হুম হুম সেখানে বুকিং করে আপনাকে চেম্বার আসতে হবে, হুম সেটা আমার সাথে সরাসরি কথা বলার নাম্বার নয়। হুম। আচ্ছা, বুকিং নাম্বার আপনার চেম্বারটা একটু একবার বলে দিন। আমি শিলিগুড়িতেই বলি। হুম আমার হুম শিলিগুড়িতে চেম্বার রয়েছে হলো আমাদের বিধান মার্কেট যেটা রয়েছে, অটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ডের ঠিক অপোজিটের গলি, রাজা রামমোহন রায় রোড। হুম হুম। ওই রাজা রামমোহন রায় রোড হাকিমপাড়াতে আমার চেম্বার, আচ্ছা বন্ধন ব্যাংকের পাশে। আচ্ছা, একদম কাছাকাছি। যারা যেতে চাইছেন, যারা দেখা করতে চাইছেন, সেটা কটার থেকে কটার মধ্যে দেখা করতে পারবেন আপনার সাথে? সকাল 11টা থেকে রাত 8টা। যদি ধরুন কেউ ফোন না করে যেতে চাইছে, তাহলে পরে চেম্বার আপনার খোলা বসতে হবে, বসতে হবে, বুঝতে হবে। কিন্তু দেখা আপনারা ঠিক দেখা পাবেন। আপনারা পাবেন, বাট অ্যাকচুয়ালি যারা বুকিং আগে করেছে তাদের হুম। তো প্রেফারেন্স আগেই দিতে হবে। কটা থেকে কটা অবধি খোলা থাকে আপনার? 11টা থেকে 8টা। 11টা থেকে রাত্রি 8টা অবধি আপনারা চেম্বার সময় রোজই করতে খোলা পারবেন। থাকে, বাট অ্যাভেলেবেল তো আমি সব দিন থাকি হুম না, হুম ওই হুম। ডেট ওয়াইজ ওগুলো হেল্পলাইন ফোন করেই জেনে যাবে। আচ্ছা আচ্ছা, সৌরভবাবু, যেটা হ্যাঁ, নিয়ে সকলেরই ভয়, যেটা আমি একদম। শুনলাম অনেকক্ষণ ধরে, হুম, যে গ্রহতে কারোর ভয় নেই, কিন্তু শনি গ্রহতে প্রত্যেকেরই একটা ভয় থাকে। শনি হুম। শনি সাড়ে সাতি এই যে চলছে, শনির প্রভাবটাকে নিয়ে একটু আলোচনা করি। শনির প্রভাবটা কি, মানে শনি কিভাবে কোন কোন রাশিকে বেশি ধরে ফেললো, কোন রাশিকে ধরলো না, এটাও তো একটা ব্যাপার আছে, যে এই রাশিকে বেশি শনি ধরে ফেলেছে হুম, বা কিছু, তার হুম। প্রতিকার সমস্তটা নিয়ে একটু আলোচনা করবো। তবে শনির ব্যাপারটা হচ্ছে প্রভাবটা একটু শুনি। কোনো গ্রহই কোনো রাশিকে ধরে না। হুম হুম প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা রাশিকে পাস করে। হুম এই মুহূর্তে শনি যেরকম কোথায় বসে রয়েছে, মীন রাশিতে, হুম তার মানে সে ধীরে ধীরে মীন রাশিকে পাস করছে। 2.5 বছর মীন রাশিতেই থাকবে, কখনো সে বকরি হবে, কখনো সে মার্গী হবে। এবার শনিকে নিয়ে আলোচনা করতে গেলে এটা প্রচুর প্রচুর এপিসোড একটা যাবে। কিছু সম্ভব তো নয়, হ্যাঁ। চেষ্টা করি সংক্ষেপে কিছু হুম বলার। আমরা যদি মাইথোলজি ঘাঁটি, আমরা সবাই ফেসবুক দেখি, ইউটিউব দেখি, গুগল দেখি, আমরা যদি প্রত্যেক দিন 5 মিনিট করে শিব পুরাণ পড়তে পারি, বিষ্ণু পুরাণ পড়তে পারি, ভাগবত গীতা পাঠ করতে পারি, আমার মনে হয় আমাদের জীবনটা সার্থক হবে। ফেসবুক করবো, হোয়াটসঅ্যাপ করবো, বাট একটু আধ্যাত্মিকতা, আমরা হিন্দু, আমরা সনাতনী, হুম হুম তো আমাদের স্পিরিচুয়াল জিনিসগুলো একটু ঘাটা উচিত। তো যাই হোক, শনি গ্রহ হচ্ছে বা শনিদেব হচ্ছে আমাদের সূর্যদেব, এবং যে আমাদের যে সূর্যদেবের যে স্ত্রী ছায়াদেবীর পুত্র। শনি অত্যন্ত কঠোর, হুম অত্যন্ত রাগী, অত্যন্ত পরিশ্রমী, হুম এবং সে লোয়ার ক্লাসকে রিপ্রেজেন্ট করে। হুম লোয়ার ক্লাস মানে শ্রমজীবী মানুষকে। শনি প্রচণ্ড ন্যায়পরায়ণ। আমি একটা কথা বললাম আপনাকে, শনি হচ্ছে প্রচণ্ড কঠোর। হুম কঠোর কীরকম? আমাদের গার্জেনদের মতন। হুম আজকে আমরা যদি কোনো ভুল করি, বা সন্তানেরা যদি ভুল করে, মা বাবা পানিশ করবে ছেলে মেয়েকে। হুম তো শনি ঠিক লাইক দ্যাট, গার্জেনের ভূমিকা শনি সবসময় অবতীর্ণ হয়। হুম শনি জন্মকুণ্ডলিতে যদি ভালো থাকে, শুভ থাকে, তাহলে সেই জাতক জাতিকারা এডুকেশন বলুন, তাদের কেরিয়ার বলুন, সেটা বিজনেস হতে পারে, সেটা চাকরি হতে পারে, প্রচণ্ড সাকসেস পায়। তাদের দাম্পত্য জীবন বলুন বা দাম্পত্য পরবর্তী জীবন বলুন, প্রচণ্ড সাকসেস পায়। সেটা কোন রাশির ক্ষেত্রে বেশি প্রযোজ্য? রাশি, কোন রাশি না, এটা রাশিগুলো? যে কোনো কারো ক্ষেত্রে হতে যে পারে। কোনো কারোর ক্ষেত্রে? হ্যাঁ, আচ্ছা। এটা মেষেরও হতে পারে, মীনেরও হতে পারে, আচ্ছা। তুলারও হতে পারে, বৃশ্চিকেরও হতে পারে, হুম হুম কুম্ভেরও হতে পারে। ব্যক্তিগত চার্ট শেষ হুম কথা বলবে। তো চার্টে দেখা যাচ্ছে শনি খুব পাওয়ারফুল। হুম। শনি কোথায় কোথায় পাওয়ারফুল হয়? শনি আমাদের তুলা রাশির ঘরে তুঙ্গস্থ ফল প্রদান করে আচ্ছা। একটা ডিগ্রি অবধি। ওই কত থেকে কত ডিগ্রি সেটা আলোচনা করব না। শনি তার মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে খুব ভালো ফল দেয়, কারণ ওটা শনি নিজের ঘর। হুম শনি মকর রাশিতে খুব ভালো ফল দেয়। হুম মকর রাশিতে ভালো ফল দেয় বলতে, যে মকর রাশি তার কথা বলছি না, যাদের জন্মকালীন শনি তুলা রাশিতে বসে আছে, বা কুম্ভ রাশিতে বসে আছে, বা মকর রাশিতে বসে হুম। আছে, বা বৃষ রাশিতে বসে আছে, এই 4টে ঘরগুলোতে শনি অত্যন্ত ভালো ফল দেয়। মানে বৃষ রাশিতে যার শনি বসে আছে, মানে বৃষ রাশির জাতকদের উদ্দেশ্যে বলছি না, বা জাতিকার উদ্দেশ্যে বলছি না, কিন্তু হুম যাদের জন্মকালীন শনি বৃষতে বসে আছে, তুলাতে বসে আছে, কুম্ভে বসে আছে, বা মকরে বসে আছে, এবং শনি যদি ভালো ডিগ্রি পায়, হুম শনি বৃদ্ধকারক গ্রহ, শনির ডিগ্রি যত ভালো হবে, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, যত উঁচুর দিকে শনির ডিগ্রি উঠবে, তত শনি পাওয়ারফুল হবে। এবং শনি যদি ভালো নক্ষত্র পায়, তাহলে শনির সাড়েসাতিতে, বা শনির দশাতে, বা শনির অন্তর্দশাতে, বা শনি যখন জন্মকালীন ওই ঘরগুলোতে পাস করবে ট্রানজিটে, গ্রহগুলো তো ঘুরছে, হুম হুম। যখন জন্মকালীন সময় শনি ওই ঘরগুলোতে পাস করবে, সেই সময়গুলোতে সেই জাতক জাতিকারা প্রচণ্ড সাকসেস পায়। এবং এতটাই তারা সাকসেস পায়, ওই যে সাড়ে সাতির যে পিরিয়ডটা, বা ওই যে দশার যে পিরিয়ডটা, বা ওই যে অন্তর্দশার পিরিয়ডটা, বা ওই গোচরের যে পিরিয়ডটা, ওই পিরিয়ডে তার লাইফ হয়ে যায়, তার লাইফ শনি তৈরি করে দেয়। কিন্তু শনিকে ভালো হতে হবে। শনি কী করে ভালো হবে? হুম হুম। পূর্বজন্মের কর্মফল যদি ভালো হয়, তাহলে অবভিয়াসলি আপনার চার্টে শনি ভালো হবে। যদি পূর্বজন্মের কর্মফল খারাপ হয় তখন? ডেফিনেটলি খারাপ হবে।
তাহলে সেটা ক্ষেত্রে পূর্বজন্মের প্রতিকার কি আছে? পূর্বজন্মের কর্মফলের জন্য হুম হুম, শুভ বা অশুভর জন্য দুটো প্ল্যানেট দায়ী। একটা হচ্ছে শনি, একটা হচ্ছে কেতু। শনি এবং কেতু থেকে নির্ণয় করা হয় আপনি পূর্বজন্মে কিরকম কাজ করেছেন। হুম, যদি ভালো করেন আপনার চার্টে এই দুটো প্ল্যানেট ভালো থাকবে। আপনার লগ্ন চার্টও ভালো থাকবে, আপনার ভাবচক্রও ভালো থাকবে, আপনার নবাংশ চার্টও ভালো থাকবে। তাদের নক্ষত্র খুব স্ট্রং হবে, ডিগ্রি হুম, খুব স্ট্রং হবে। আপনি দেখেছেন অনেক লোক আছে পড়াশোনা খুব কম জানে, হুম, খুব গরিব ঘরে জন্ম নিয়েছে, কিন্তু প্রচণ্ড সাকসেস পেয়েছে লাইফে। দেখেছেন? হুম, 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 শনির অবদান। এরকম অনেক লোক আবার এটাও আপনি দেখেছেন, খুব 5 বছর 7 বছর খুব রমরমি ব্যবসা করেছে, হুম, উচ্ছৃঙ্খল লাইফ লিড করেছে, মানে মানুষকে মানুষ হিসেবে পাত্তা দেয়নি, তারপর রাস্তায় নেমেছে হুম, শনির ভূমিকা। কর্মফল। যে আপনি টেম্পারামেন্টকে কী করে ইউজ করবেন। আজকে আপনার হাতে ক্ষমতা আছে, হুম হুম, আজকে আমার হাতে ক্ষমতা আছে, আমি ইউজ কী করে করব। আমি যদি পজিটিভ দিকে ইউজ করি আমার লংজিভিটি হবে অত্যন্ত ভালো। আমি যদি খারাপভাবে ইউজ করি 5 বছর 7 বছর ম্যাক্সিমাম 10 বছর, তারপরে আমার পতন বা এই ধরনের লোকদের পতন হবেই হবে। সেখানে একটা কেন 100টা অ্যাস্ট্রোলজার 100 জায়গায় পুজো পাঠ আপনাকে বাঁচাতে পারবে না, বা আমাদের বাঁচাতে পারবে না, কারণ আমার কর্মই তো খারাপ। যদি কর্ম খারাপ থাকে তাহলে অ্যাস্ট্রোলজার কোনো স্বয়ং পরমেশ্বর এসে কিছু করতে পারবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কী বলেছে, আমি কারো কর্মে হাত দিই না। হুম, আমাদেরকে চোখ নাক কান বুদ্ধি সব দিয়েছে তো, হুম। তাহলে আমরা খারাপ কর্ম কেন করব। তবে যদি কারোর কর্মফল খারাপ হয় পূর্বজন্মে, হুম, তবে সে এই জন্মে ভোগ করছে, সে তো করছে, জানেও না, জানেও না। তাহলে সে কি করে ঠিক থাকবে? অ্যাস্ট্রোলজার সেখানে কি করে সাহায্য করবে? অ্যাস্ট্রোলজি ডেফিনেটলি তাকে সাহায্য করবে। এবার হুম পূর্বজন্মের কর্মফল তার খারাপ হতেই পারে, হুম ওটা তার হাতে নেই, এই জন্ম আমাদের হাতে আছে। হুম, তাহলে এই জন্মে আমি এরকম কিছু করি, ভালো কাজ, পজিটিভ কাজ, যাতে আমাদের নেগেটিভ এনার্জিগুলো ক্ষয় হয়। আচ্ছা, আমি যদি এই জন্মেও যদি একই জিনিসকে রিপিট করি, হুম আমি পূর্বজন্মে উচ্ছৃঙ্খল ছিলাম, এই জন্মে আমি উচ্ছৃঙ্খল, হুম, তাহলে আলটিমেটলি তো হবে না। আমি যদি নিজেকে শুধরানোর চেষ্টা করি, আমি যদি নিজেকে পজিটিভ ওয়েতে নিয়ে যাই, সমাজের পাশে দাঁড়াই, যারা গরিব লোক দুস্থ লোক তাদের পাশে দাঁড়াই, তাহলে ডেফিনেটলি আমার গ্রহগত অবস্থানগুলো ভালো হবে, আমার মধ্যে পজিটিভিটি আসবে। কিন্তু আমি যদি আবার একই জিনিসের পুনরাবৃত্তি করি, কখনই আমাদের জীবন ভালো হতে পারে না। সে আমি বা আপনি বা আমরা যতই পাথর পুড়ি না কেন, কবচ পুড়ি না কেন, হোম করি না কেন, যজ্ঞ করি না কেন, সেক্ষেত্রে হবে না। কখনই হবে না। আচ্ছা, শনির সাড়ে সাতির প্রভাব, হুম এই প্রভাবটা মানে মানে যে ক্ষেত্রে শোনা যায় হুম যে প্রচণ্ড বেশি প্রভাব ফেলেছে, শনির সাড়ে সাতির প্রভাব রয়েছে, শনির সাড়ে সাতির প্রভাব কি সত্যি কাটানো সম্ভব? ডেফিনেটলি সম্ভব, সম্ভব। ডেফিনেটলি সম্ভব। এবার ব্যাপারটা হচ্ছে শনির সাড়ে সাতিটা কি আগে হ্যাঁ সেটা আমি আমরা একটু আসবো জানি। ওটাতে। হ্যাঁ। এই মুহূর্তে 3টে রাশি সাড়ে সাথে চলছে। হুম কোন কোন 3টে রাশি? কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি। শনি সাড়ে সাথী মানে 7.5 বছর। শনি এক একটা ঘরে 2.5 বছর করে থাকে। আচ্ছা, শনি যখন যেই ঘরে থাকে তার পরের ঘর এবং তার নিচের ঘরে সাড়ে সাথী চলে। তার মানে শনি এখন কোথায় আছে? মীন রাশিতে। হুম, মীন রাশির পরের ঘর কোনটা? মেষ রাশি। নিশ্চয়ই। সাড়ে সাথী চলছে। হুম, শনি কোথায় আছে? মিনে। মিনে। মিনের সাড়ে সাথী চলছে। হুম, মিনের পেছনের ঘরটা কি? কুম্ভ। কুম্ভ। তাহলে কুম্ভের সাড়ে সাথী চলছে। এই 3টে রাশির সাড়ে সাথী চলছে। আচ্ছা, এবার যাদের এবার এই দেখুন এই রাশি প্র্যাকটিক্যাল কথা আমি বলি, এই সাড়ে সাথী তো এই রাশিগুলোর তো অনেক লোক আছে, হুম, রাইট? যাদের শনি ভালো আপনি দেখুন তাদের এখন সোনায় সোহাগা, হুম, আর যাদের শনি খারাপ তারা হয়তো এখন কাঁদছে বসে, হুম, যে লাইফে পুরো লাইফ থেমে গেছে। এটা ডিপেন্ড করবে চার্টের উপরে, জন্মকুষ্ঠির উপরে, যে জন্মকুষ্ঠিতে আপনার শনি কতটা বলবান, কতটা বলশালী, কতটা তার স্ট্রেংথ রয়েছে। যদি স্ট্রেংথেবল হয় তাহলে তো চিন্তার কোনো কারণই নেই, যদি স্ট্রেংথেবল না হয় সেক্ষেত্রে বিপর্যয়। এবং এই বিপর্যয়ে আপনাকে উচিত ভালো জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করা ডেফিনেটলি। কারণ আপনি এই বিপর্যয়ের মধ্যিখানে যদি চুপ করে বসে থাকেন তাহলে শুধুই নেগেটিভিটি বাড়বে, ধ্বংস হবে, সাফল্য কিছু আসবে না। হুম। আর যার পজিটিভ তার তো অবশ্যই পজিটিভ। আচ্ছা, তাহলে এই 3টে রাশি জুড়ে সাড়ে সাথে চলছে। আচ্ছা, আর আমাদের এই নবগ্রহের মধ্যে সব থেকে ধীর কারক গ্রহ হচ্ছে চন্দ্র। হুম, উনি 2.5 দিনে ঘর পরিবর্তন করে, এত ফাস্ট। এই জন্য আমাদের মন থাকে চঞ্চল, সকালে এক বিকালে এক দুপুরে আরেক। হুম, মন আর সবচেয়ে চঞ্চল। সবচেয়ে চঞ্চল, আপনি মনকে নিয়ন্ত্রণ করা খুব হুম, মুশকিল। একদম। আর আর শনি হচ্ছে সব থেকে লেন্দি কারক গ্রহ, এক একটা ঘরে 2.5 বছর করে থাকে। হুম, তো শনির প্রভাব এই জন্য সব থেকে বেশি এই নবগ্রহের মধ্যে। বৃহস্পতির পরে সব থেকে বড় গ্রহ হচ্ছে শনি, হুম, এবং শনির প্রভাব আমাদের মানব জীবনের উপরে সব থেকে বেশি পড়ে এই নবগ্রহের মধ্যে, আচ্ছা, সব থেকে বেশি। তো শনির উপরে ডিপেন্ড করে সব কিছু। এই 2025 আমি যখন 2000 আই থিঙ্ক ডিসেম্বরে, হ্যাঁ ডিসেম্বরে যখন আমি 2025-এর রাশিফল বললাম আমাদের দেশ ও দুনিয়াতে, এই যে ভূমিকম্প, এই যে খরা, এই যে যুদ্ধ জাস্ট হলো যেটা, হুম,
বা প্রচুর ব্যবসা বন্ধ হচ্ছে, আরও এই বছর হবে, এই সব কিছু নিয়ে প্রেডিকশন আমার করা আছে। যারা যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেল শ্রী সৌরভ একটু দেখে নেবেন। কেন, ওয়াই, পুরোটাই ক্যালকুলেশন। যে 2025 কোথাও না কোথাও খুব একটা ভালো না, প্রচুর ব্যবসা বন্ধ হচ্ছে, আগামী আরও 6 মাসে আরও ব্যবসা বন্ধ হবে। 2025-এ দাঁড়িয়ে আমরা যা দেখছি, যা গ্রহগত অবস্থান, এটা কখনোই সুইটেবল নয়। তাহলে এটা সম্ভব কোনো ক্ষেত্রে যে 2025 কেমন যাবে একটা ওভারঅল একটা ভবিষ্যৎবাণী করে দেওয়া, তবে রাশিগুলির ক্ষেত্রে চেঞ্জ তো হতেই থাকছে। হ্যাঁ, প্রত্যেকের তো আলাদা আলাদা হয়, অবশ্যই। তবে ওভারঅল বৃষ রাশি, তুলা রাশি, কন্যা রাশির ছেলে মেয়েদের জন্য ভালো, যদি তাদের জন্মকুণ্ডলিতে ভালো গ্রহের অবস্থান থাকে শনি এবং বৃহস্পতির, তাহলে তাদের জন্য এই বাকি 6টা মাস ভালো। তাহলে বাকিদের জন্য কি খারাপ? একদমই না। শেষ, এটা আমি ওভারঅল বললাম, শেষ কথা অবশ্যই তার জন্মকুণ্ডলী বলবে। তবে সব থেকে টাফ টাইম, খারাপ টাইম কিন্তু এই মুহূর্তে মকর রাশির। দেখুন, মকর রাশির কিন্তু 7.5 শেষ হয়ে গেছে, তবু যারা যারা মকর রাশির অনুষ্ঠানটা দেখছেন, আপনি জিজ্ঞেস করবেন যে তোমার কেমন চলছে, উত্তরটা শুনতে পারবেন। খুব টাফ পজিশন মকরের ম্যাক্সিমাম ক্ষেত্রে। জন্মকুণ্ডলী শেষ কথা বলবো, আবারও বলছি কিন্তু আমি, মকরের টাফ টাইম, আমাদের কর্কটের টাফ টাইম, সিংহের টাফ টাইম, মিনের কিছুটা টাফ টাইম। ওভারঅল বলছি কথাগুলো, কিন্তু আমার কথা খুব মিসগাইড হবে না, এগুলো ওভারঅল আলোচনা। ডেপথ আলোচনার জন্য যে এটাই কি আমার হবে বা এটাই কি আমার হবে না, অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী শেষ কথা বলবো। জন্মকুণ্ডলী নিয়ে আপনাদের যদি মনে হয় আপনারা অবশ্যই, কারণ জন্মকুণ্ডলীটা ছাড়া তো বিচারের কোনো পদ্ধতিই নেই। আজকে আমি ডাক্তার দেখাতে যাবো, আমার কোনো একটা প্রবলেম হয়েছে, হয়তো পেটে ব্যথা, ডাক্তার কি করে বুঝবে? টেস্ট করতে হবে তো। তো সেটাই, ওটা হচ্ছে আমাদের জন্মকুণ্ডলীটা হচ্ছে আমাদের এক্সরে প্লেট। তো যারা যারা অবশ্যই কনসাল্ট করতে চাইছেন, নিচে কিন্তু হেল্পলাইন নম্বর রয়েছে, আপনারা বুকিং করতে পারেন, কথা বলতে পারেন। আচ্ছা, কিছু কিছু প্রশ্ন যেগুলো আমাদের অনেক ক্ষেত্রে আসে, এগুলো আপনি আমাকে বলুন যে অ্যাস্ট্রোলজির কিনা। অনেকে তো অ্যাস্ট্রোলজির বলে, আমরা এখন প্রচুর মোবাইলে দেখতে পাই, প্রচুর ফেসবুক হয়ে গেছে, সব জায়গাতেই দেখতে পাই। মোট কথা, নাম্বার, সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্ব তো আমাদের বৈদিক জ্যোতিষের পার্ট নয়। অ্যাস্ট্রোলজি মানে সেখানে সংখ্যাতত্ত্বও বোঝায়, আমাদের পামিস্টও বোঝায়, আমাদের সব কিছু বাস্তু বোঝায়, সব কিছু বোঝায়। তবে সংখ্যাতত্ত্বর ভাইব্রেশন তো আছেই, ডেফিনেটলি আছে। 1 সংখ্যা আমাদের রিপ্রেজেন্ট করে রবিকে, 2 সংখ্যা রিপ্রেজেন্ট করে আমাদের চন্দ্রকে, 3 সংখ্যা আমাদের রিপ্রেজেন্ট করে জুপিটার মানে বৃহস্পতিকে, 4 সংখ্যা রিপ্রেজেন্ট করে আমাদের রাহুকে 2020, 5 সংখ্যা রিপ্রেজেন্ট করে বুধকে, 6 সংখ্যা রিপ্রেজেন্ট করে শুক্রকে, 7 সংখ্যা রিপ্রেজেন্ট করে কেতুকে, 8 সংখ্যা রিপ্রেজেন্ট করে শনিকে। নেভার এন্ড 8 সংখ্যাটা এরকম একটা সংখ্যা যে আপনি বারবার লিখতে পারবেন, তাই না? দেখুন, প্রত্যেকটা পয়েন্ট থেকে আপনি লিখতে পারবেন 8। আর 9 সংখ্যা রিপ্রেজেন্ট করে 2025 মঙ্গলের বছর, মঙ্গলকে। আর হ্যাঁ, আপনার কোন সংখ্যায় আপনার জন্ম, এতে পুরো ডেট অফ বার্থটা আপনাকে অ্যাডিং করতে হবে। মানে পুরো ডেট অফ বার্থ অ্যাডিং, যেরকম ধরুন কারো 1/1/2001 জন্ম, এবার তাহলে আমি ডেট 1/1/2 প্লাস মান্থ প্লাস ইয়ার, মানে যদি একে সে জন্মায় 1 জানুয়ারি, যদি 1 জানুয়ারি 1 আর 1 2 হলো, তার সাথে 2 যোগ করলাম, 4 হলো, 4 আর 1 5, তাহলে তার সংখ্যা কত হলো? 5, রাইট। তার যে ভাগ্য সংখ্যা 5, তার মানে 5 সংখ্যাটা কাকে ডিনোট করছে? মাত্র বললাম বুধকে। রাইট। তাহলে এবার দেখে নেব বুধ তার জন্মকুণ্ডলিতে কিরকম আছে, ভালো আছে, পজিটিভ আছে, তাহলে আপনি বুধ রিলেটেড কিছু করার চেষ্টা করুন। আচ্ছা, যদি সংখ্যাতত্ত্বের বিচারে যদি আমরা দেখি, 1 থেকে 10-এর মধ্যে মানুষেরা কেমন স্বভাবের হয়? 1 মানে রবি, এনার্জেটিক, দয়া থাকবে, মায়া থাকবে, ইমোশনসও থাকবে, আবার আক্রমত্ব মেজাজও থাকবে। 2 মানে চন্দ্র, খুব সহজেই ইমোশনাল হয়ে যায়, বোকা তাড়াতাড়ি হয়ে যায়। 3 মানে বৃহস্পতি, প্রচণ্ড জ্ঞান, আবার কিছু কিছু জ্ঞান লোক দেখানো জ্ঞান, মানে অল্প জানে কিন্তু নিজের ভুলটাকে স্বীকার করবে না। 4 মানে রাহু, ক্রিয়েটিভিটি প্রচণ্ড, আবার স্বার্থপরতাও রয়েছে। 5 মানে বুধ, প্রচণ্ড ইন্টেলিজেন্ট, লেখনী শক্তি প্রচণ্ড ভালো, খুব ভালো বক্তা সে। 6 মানে শুক্র, লাক্সারি, সে লাইফ লিড করতে চাইবে, ধর্মও থাকবে তার পাশাপাশি। 7 মানে কেতু, কিছুটা নিজেকে আটকে রাখবে, কিছুটা একগুঁয়ে থাকবে, সবার সাথে কমফর্টলি মিশতে পারবে না। আবার নেগেটিভ যদি থাকে তার চার্টে কেতুর অবস্থান, বড় বড় ক্রাইম করতে ভাববে না, ঠিক আছে, ঠকবাজি, প্রতারণা বা তার থেকেও বড় কিছু। 8 মানে শনি, খুব সাত্ত্বিক,
দাম্ভিক, অহংকার রয়েছে, নিষ্ঠাও রয়েছে, মায়া রয়েছে প্রচণ্ড, স্পিরিচুয়াল প্রচণ্ড, এবং প্রচণ্ড ইন্টেলিজেন্ট, সব থেকে ইন্টেলিজেন্ট শনি। 9 হচ্ছে মঙ্গল, উগ্র কিন্তু শান্ত, ভালো প্রেমিক, প্রচণ্ড ভালো এনার্জেটিক পার্সন, ভালো কাজ করতে পারে, ভালো বলতে পারে, ভালো লিখতে পারে, ভালো সেনা হতে পারে, ভালো যোদ্ধা হতে পারে, বাট মাথা গরম করলে সব শেষ। আপনার কোনো একটা জায়গায় মনে হচ্ছে আপনার 8 বা 9 অনেকগুলো বেরিয়ে আসলো হয়তো। না না, সেটা না। যদিও বা যারা যারা দেখছেন দর্শকরা তারা তো জেনেই গেলেন কিভাবে নাম্বারটা বের করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আপনারা কীরকম। আচ্ছা, এরপরে আমরা আসি, অনেক ক্ষেত্রে কোনো মানুষের হুম। বন্ধু হলেও তার শত্রু বেশি কিন্তু বন্ধু কম। হুম। সেটা কোন কোন রাশির ক্ষেত্রে বেশি প্রযোজ্য? রাশির ক্ষেত্রে এইভাবে তো বলাটা তাও একটা tough। ওভারঅল আমি বলছি, মানে একটা ওভারঅল আলোচনা হচ্ছে। ওভারঅল ক্ষেত্রে তুলা রাশির বন্ধু সংখ্যা কম হয়, হুম হুম ঠিক আছে? বিশেষ করে সাথী নক্ষত্র যাদের, তুলা রাশির সাথী নক্ষত্রে বন্ধুর সংখ্যা কম হয়। পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র, হুম আমি এটা মনে হয় নক্ষত্র ধরে বলি, সুবিধা হবে হুম হুম লোকের, রাইট? তুলা রাশির বন্ধুর সংখ্যা কম, পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র বন্ধুর সংখ্যা কম, শত্রুর সংখ্যা বেশি। খুব ভালো নক্ষত্র কিন্তু। পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র, এই নক্ষত্রের বন্ধুর সংখ্যা কম, হুম শত্রুর সংখ্যা বেশি। মূলা নক্ষত্রর বন্ধুর সংখ্যা প্রচুর, বাট একটাও কাজের নয়। জেনুইন না। নয়। অশ্লেষা নক্ষত্রের বন্ধুর সংখ্যা খুবই কম, বাট যারা আছে তারা খুব প্রমিনেন্ট ফ্রেন্ড, আপদ বিপদে থাকবে, ঠিক আছে? অশ্বিনী নক্ষত্রের বন্ধুর সংখ্যা প্রচণ্ড ভালো, শত্রুর সংখ্যা নেই বললেই চলে, বাট জন্মকুণ্ডলী দেখে নিতে হয়। জ্যৈষ্ঠা নক্ষত্রের বন্ধুর সংখ্যা কম, শত্রুর সংখ্যা বেশি। ওভারঅল কিন্তু এগুলো আরও আরও ক্যালকুলেশন আছে। হুম 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 আচ্ছা, খুব ভালো ধরুন কারোর সম্পর্ক হঠাৎ হুম। করে খারাপ হয়ে যাচ্ছে, কি সম্পর্ক সেটা? সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, যে কোনো কিছু কারোর সাথে প্রত্যেকটা সম্পর্ক সম্পর্ক আলাদা আলাদা গ্রহ দেখে। হুম, মা বাবার সঙ্গে সম্পর্ক আলাদা গ্রহ দেখছে, আচ্ছা। ভাই বোনের সাথে আলাদা দেখছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আলাদা দেখছে, হাজব্যান্ড ওয়াইফ আলাদা দেখছে, প্রতিবেশী আলাদা দেখছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা। ধরুন বন্ধুর সাথে সম্পর্ক, বাবা আমার সাথে সম্পর্ক যদি বলি। বন্ধুর সম্পর্কে খারাপ হওয়ার পিছনে দায়ী জন্মকুণ্ডলীর লগ্ন এবং পঞ্চম ভাব। আচ্ছা। আর মা বাবার সাথে সম্পর্ক হওয়ার পিছনে দায়ী জন্মকুণ্ডলীর চতুর্থ এবং নবম ভাব। হুম, এবার তার যে চতুর্থ ভাবের যে মালিক বা নবম ভাবের মালিক, সেটা ক্যালকুলেশন করে দেখতে হবে। প্রচুর প্রচুর উত্তর তো রয়েছে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজারের একজন সাহায্য আপনাদের লাগবে এবং জেনুইন লাগবে। এবার আমার সৌরভবাবুর সাথে কথা অ্যাস্ট্রোলজি বলার নিয়ে পরে একটা আমার মনে হচ্ছে এই সেশনের পরে হয়তো আমাদের একটু বসতে হবে, নিজেরা একটু কথা বলার এবার জন্য। ব্যাপারটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি এরকম একটা বড় সাবজেক্ট, আমি কি হুম, বললাম, আমি মানে যখন কলকাতা থাকতাম দিন হুম, রাত পড়াশোনা করার পরে কিছু শিখতে পারিনি, প্রচুর পড়াশোনা করতে হয় কিছু শিখতে অ্যাস্ট্রোলজিতে, পারিনি। এত প্রচুর বড় অঙ্ক, সাবজেক্ট, এত বড় সাবজেক্ট আপনি ভার্স কল্পনার বাইরে। একদম তবে প্রচুর। একদম, তবে করোনার পরে না সাবজেক্টটা দেখুন, আগেও বেশ কিছু ভণ্ড লোকদের দ্বারা কুলুষিত হয়েছে, হুম করোনার পরে আরো বেশি করে হচ্ছে। হুম দক্ষিণবঙ্গ থেকে আসছে বা এদিককারও, যে যার মতন করে যা খুশি বলে বেড়াচ্ছে। এবার এটা অ্যাস্ট্রোলজি নয়। এবার তাদেরকে আপনার একটা প্রশ্ন করে উত্তর দিতে পারবেন, দায়িত্ব নিয়ে বলছি। এই সার্কেলে যতজন অ্যাস্ট্রোলজি করে, হুম আপনি যদি ডেপথ অ্যাস্ট্রোলজির কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন, উত্তর দিতে পারবে না। হুম আপনি যদি কাউকে কোনো অ্যাস্ট্রোলজিকে যা জিজ্ঞেস করেন যে শনি যদি জন্মকুণ্ডলীর দ্বাদশপতি হয়ে দ্বাদশে থাকে, তার কি হতে পারে, কিছু তো একটা হবে, মানে সে দ্বাদশপতি হয়ে দ্বাদশে অবস্থান করছে, তার এডুকেশনটা কি হতে পারে, উত্তর দিতে পারবে না। সেটা অঙ্ক। এই হচ্ছে অবস্থা। অ্যাস্ট্রোলজি মানে তো অঙ্ক, প্রচুর একদম পড়াশোনা, একদম। প্রচুর অঙ্ক। আচ্ছা, অনেক ক্ষেত্রে হয় যে শনির সাড়ে সাথী এবং শনি, যেটা হুম নিয়ে আমরা আলোচনা করছিলাম, হুম শনির সাড়ে সাথী এবং শনি নিয়ে অনেকের কিছু ভুল ধারণাও রয়েছে। প্রচুর অ্যাস্ট্রোলজার ধরুন ভুল বলছে, যেমনটা আপনি বললেন হুম যে হুম প্রচুর ভুল মেষ রাশির মিথ্যা সব এখন শেষ। আসছে। যেরকম সাড়ে সাথে এদের চলছে, হুম আপনি হুম ইউটিউব খুললে দেখবেন এদের এদের সাড়ে সাথেই চলছে, আপনাদের কিন্তু সব সর্বশান্ত হয়ে যাবেন, এই উপায় করুন। হুম মানে কী করে আপনি এটা বলতে পারেন? আপনি কি তার চার্ট দেখেছেন? আপনি জানলেন মেষ রাশি সাড়ে সাথে চলছে, খুব ভালো কথা, কিন্তু মেষ রাশির সাড়ে সাথে তো অনেকের চলছে, রাইট? তাহলে আপনি কি করে কথাটা বলতে পারলেন? এবার যারা বলছে এগুলো পুরোটা লোক মিসগাইড হচ্ছে, কোটি কোটি মানুষ রয়েছে মেষ তাহলে রাশির, এতে কি অবশ্যই করে এক হতে পারে? সেক্ষেত্রে লগ্ন আলাদা হতে পারে, ডেফিনেটলি প্রত্যেক আলাদা হবেই। আলাদা হবেই, এবার হ্যাঁ। সাড়ে সাতির একটাই বেনিফিট, মানে একটাই জিনিস আপনাকে দেখতে হবে, সেই লগ্নপতি কি অবস্থায় আছে হুম, এবং শনি কি অবস্থায় আছে। আচ্ছা, শুধু এই দুটো জিনিস। হুম, লগ্নপতি যদি স্ট্রং থাকে, শনি যদি স্ট্রং থাকে, সেক্ষেত্রে সাড়ে সাতির কোনো নেগেটিভ প্রভাব সেই জাতক বা জাতিকা ভোগ করবে না। আচ্ছা, যদি তার উল্টোটা হয়, ভোগ করবে হুম। নেগেটিভিটি।
আমাদের এই এপিসোডের সময় একদম শেষ হয়ে গেছে। আমি এখনই বললাম যে এই অনুষ্ঠানের পর আমাদের হয়তো কথা বলতে বসতে হবে হুম। সৌরভবাবুর সাথে। তবে একটা এপিসোডে এটা সম্ভব নয়, তাই জন্য অন্য একটা এপিসোড নিয়ে অবশ্যই সৌরভবাবুকে নিয়ে আরেকদিন হাজির হয়ে যাবো আপনাদের সামনে। আর এবং সেদিন আমাদের আলোচনা হবে অন্য কোনো গ্রহ নিয়ে। একদম। তবে দর্শকরা যারা দেখছেন তারা যদি পার্সোনালভাবে সৌরভবাবুর সাথে কথা বলতে চান, তারা অবশ্যই কিন্তু নিচে বুকিং নম্বর রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং অবশ্যই নিজেদের জন্য নিজেদের যে ভালো আমরা কি করে থাকবো বা কী করে আমরা ভালো থাকতে পারি বা খারাপ পজিশনে আছে নাকি, ওটা কিন্তু যেমনটা উনি বললেন, আর যেমন নতুন জিনিস জানলাম যে 6 মাস পর পর রেখা পরিবর্তন হয়। তো আমি ডেফিনেটলি ওটা করব, ফটো তুলে অবশ্যই করব এবং সৌরভবাবুর সাথে আমি টাচে থাকবোই। আপনারা অবশ্যই থাকুন এবং হেল্পলাইন নম্বরগুলো রয়েছে। তার আগে যাওয়ার আগে শনি এবং শনির সাড়ের সাথে নিয়ে কিছু পজিটিভ কিছু নেগেটিভ দর্শকরা যারা দেখছেন তাদেরকে একটু যদি বলে দেন। শনি সাড়ে সাতিতে শনি পজিটিভ হলে তাদের কেরিয়ারে প্রচণ্ড উন্নতি হবে। এখন আচ্ছা। ডেফিনেটলি উন্নতি হবে। হুম। হয়তো কারো কাজ আটকে গেছিলো, ভালো কাজ হচ্ছিল না, কোনো মতেই সে সাকসেস পাচ্ছিলেন না, বা হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তারা কিছু ভালো করতে পারছিলেন না, তাদের বাইরে যাওয়ার চেষ্টা হচ্ছিল, হতে পারছিল না, বাট এটা টাইম, তারা ভালো অ্যাচিভ করতে পারবে। আর যদি নেগেটিভ থাকে, সম্পর্ক থেকে শুরু করে কেরিয়ার থেকে শুরু করে সব ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, সব ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। বেসিক্যালি শনিবার করে আপনারা শনিদেবের পুজো করুন, সোমবার করে মহাদেবের পুজো করুন, সোমবার শনিবার নিরামিষ খান এবং প্রত্যেক দিন বাড়ির দক্ষিণ দিকে মুখ করে হনুমান চালিসা পাঠ করা উচিত। এবং হনুমান চালিসা পাঠ করার নিয়ম হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে পাঠ করতে হয়, কোনো লাল বস্ত্রের উপরে বসে পাঠ করতে হয় এবং দক্ষিণ দিকে কোনো লাল একটা মোম থাকবে এবং তার পাশে একটা হনুমানজির ছবি থাকবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল পাঠ করার নিয়ম। হুম। এবং চেষ্টা করতে হয় ব্রহ্ম মুহূর্তে পাঠ করার। ব্রহ্মমুহূর্ত সকাল। একদম। তো অনেকে 10টা 11টা 12টায় পাঠ করে, ওটা এফেক্টেড নয়, এটাই সমস্যা। হুম। মানে আমরা জানি সব কিছু কিন্তু কম জানি। না, অনেক ক্ষেত্রে হয় যে হনুমান চালিসা পাঠ করার ক্ষেত্রে বা হনুমানজি, অনেকে বলে যে হনুমানজিকে মেয়েদের ধরতে হয় না, এটা কি সত্যি? হনুমানজিকে মেয়েদের ধরতে হয় না, কথাটা একদম সত্যি। ব্রহ্মচারী, কিন্তু অনেকে ধরে হুম। সন্তান রূপে, তাকে মেনে অনেকে ধরে। বাট আপনি পায়ে আপনি না, ধরুন তো, যদি আমরা ঠাকুর ঘরে হুম যদি হনুমানজি থাকেন, ধরুন ঠাকুরকে স্নান করানো বা ঠাকুরকে ধরুন পরিষ্কার করার হুম ক্ষেত্রে, তখন তো আপনাকে ধরতেই হবে, সেক্ষেত্রে কোনো পুরুষকে দিয়ে করালেই বেটার। করলেই বেটার, বাট অনেক মহিলারা ধরে, হুম হুম হুম। অনেকেই তো ধরে। তো সন্তান হিসেবে, গুরু হিসেবে ধরা যেতেই পারে। অ্যাকচুয়ালি এটা নিয়ে শিব পুরাণে এক রকমের কনসেপ্ট রয়েছে, বিষ্ণু পুরাণে এক রকমের কনসেপ্ট রয়েছে। তো আমার যেটা ব্যক্তিগত মতামত, ভক্তি ভরে ধরলে খুব যে ক্ষতি হবে তা তো নয়। অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ সৌরভবাবু, অনেকটা ধন্যবাদ। সময় আমরা আজকে অনেকটা জানলাম একদম। এবং অবশ্যই একটা এপিসোডে এই এতটা সাবজেক্ট, এতগুলো গ্রহ নিয়ে আলোচনা তো সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনাদের যদি অবশ্যই সাহায্য, আমার আমার নিশ্চয়ই আমার মনে হয় যে আজকে আপনাদের প্রত্যেকেরই মনে হচ্ছে সৌরভবাবুর সাথে একটু যদি পার্সোনালি কথা বলতে পারতাম। তো সেক্ষেত্রে কিন্তু বুকিং নম্বর রয়েছে এবং আপনারা কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন। উনি যেমনটা বললেন, পুরনো ক্লায়েন্টদের জন্য বা চেনা জানা হয়ে গেলে তার ক্লায়েন্ট হলে পারে, কিন্তু তিনি রাত্রি 2টো হলেও কিন্তু তার পাশে অবশ্যই থাকেন। তো আজ আমাদের এই এপিসোড এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আপনাদেরকে। আবারও হাজির হয়ে যাব আপনাদের সাথে শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। নমস্কার। নমস্কার।